সম্পর্কের উন্নয়ন কি সহজ হবে? অর্চতন রিলার প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা তলানিতে গিয়ে ঠেকেছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত সেরকম তিক্ততা দেখা যায়নি। নির্বাচনের পর বিএনপি নেতা তারেক রহমানকে বাংলায় অভিনন্দন জানিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভারত প্রসঙ্গে বাংলাদেশের মানুষের মধ্যে যত সন্দেহ এবং ক্ষোভ রয়েছে, সেসব বিবেচনায় সম্পর্ক স্বাভাবিক করাটাও হবে চ্যালেঞ্জিং। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটা মাত্র জায়গা হতে পারে, জনগণের সঙ্গে জনগণের। সে সম্পর্ক আমি নষ্ট করে দিতে পারে না, কিন্তু অবশ্যই দিল্লির বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা চালিয়ে যেতে হবে। দিল্লি মাত্রই হিন্দুত্ববাদ, তার সঙ্গে কোনো সম্পর্ক চলে না। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কিছুতেই বিএনপি দ্বারা সম্ভব না। আপনি যদি এই সরকারের অধীনে ইভেন নেগোসিয়েটও করেন, এটা বিপজ্জনক বাংলাদেশের জন্য। কারণ নেগোসিয়েশন মানে হবে যে অবশ্যই দিল্লি চাইবে যে যেসব মামলা হয়েছে আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে, এই মামলা তুলে নিন। আমি যেসব খনিরা ভারতে পালিয়ে যাচ্ছে তারা ফিরে আসবে। ভারত যদি সত্যিকার অর্থে ভালো সম্পর্ক করতে চায়, ইতিমধ্যে ভিসা পেতেন আপনি। স্টেট টু স্টেট কিছু করা সম্ভব না, অ্যাবসার্ড। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অনেকের মধ্যে এমন ধারণাও রয়েছে যে অন্তর্বর্তী সরকারের পর বিএনপির বিষয়ে ভারত আগেকার তুলনায় ইতিবাচক। আবার ভারতের কঠোর সমালোচকেরাও অন্তত একটা ভারসাম্যমূলক সম্পর্কের বিষয়ে বলেন। এখন সেই ভারসাম্য নিশ্চিত করার দায়িত্ব বিএনপি সরকারের উপর। বিএনপি এখন গভর্নমেন্ট চালাচ্ছে, তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট অপারেট করার জন্য তাকে বিভিন্ন দেশের সাথে তাকে এনগেজ হইতে হবে। তবে যাই করুক না কেন সরকার, সবকিছু তো স্ক্রুটিনির মধ্যেই থাকবে। কোনো কিছু যদি দেশের ইন্টারেস্টের এগেনস্টে যায়, সবকিছুই হচ্ছে অফকোর্স অ্যাকাউন্টেবিলিটি তো আনা হবেই। বিএনপি ইন্ডিয়ার সাথে বসুক, চীনের সাথে বসুক, ইউএস এর সাথে বসুক, যদি কোনো কিছুই হচ্ছে দেশের হচ্ছে ইন্টারেস্টের এগেনস্টে যায়, অফকোর্স সেটা নিয়ে তো আমাদের স্ক্রুটিনি এবং সার্ভেলিয়েন্স অব্যাহত থাকবে। ভারতের বিষয়ে নেতিবাচক মনোভাবের পেছনে অনেক ধরনের বাস্তব সংকট বা যুক্তি তুলে ধরা হয়, যেমন সীমান্তে হত্যা, পুশ ইন, পানির ন্যায্য হিস্সা, বাণিজ্য ঘাটতি, ভারতের রাজনীতিতে বাংলাদেশিদের নিয়ে কটূক্তি। এমন অনেক বিষয়ের পাশাপাশি রাজনৈতিক প্রভাব বিস্তার, বিশেষত আওয়ামী লীগ সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে ভারতের ভূমিকা ও জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের আশ্রয়। এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক অনেক বেশি তিক্ত হয়ে ওঠে। সমাপ্ত হওয়ার যে টাইমলাইন, সেটাকে কেন্দ্র করে এখন সকাল বিকাল এবং বন্ধের দিনেও সংসদ অধিবেশন পরিচালনা করার এই পথ অবলম্বন করতে হয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের ঘোষণা হলো, ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা ধীরে ধীরে আমাদের এই আন্দোলনকে এবং আমাদের এই কথা আমরা জাতির কাছে উপস্থাপন করছি। আমরা গণভোটের রায় কার্যকর করার এই দাবি যে কোনো মূল্যে আদায় করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে গত 4 এপ্রিল 11 দলের পক্ষ থেকে গণভোটের রায় কার্যকর করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে। এখন আমরা আমাদের এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব। আমি এখন আমাদের সামনের নির্ধারিত বা আমাদের সিদ্ধান্তকৃত কর্মসূচিগুলো ঘোষণা করছি। সেই সাথে বর্তমানে জানি আমরা দেখছি সারা দেশে নতুন করে আরো জনদুর্ভোগমূলক বেশ কিছু ইস্যু সংযুক্ত হয়েছে। এখানে যে জ্বালানি সংকট, বিশেষ করে জ্বালানির অব্যবস্থাপনাগত যে সংকট, সরকারি অব্যবস্থাপনার কারণে জনমানুষে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। তারপরে
এখানে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ইতিমধ্যেই আইসিটি অ্যাক্টের মতো সেই বাতিল হওয়া আইনের প্রয়োগ, এই জাতীয় কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারছি। আমি পছন্দ করি অথবা না করি, প্রতিবেশী কিন্তু আমার ফার্স্ট রেসপন্ডার, অর্থাৎ এই বিপদে প্রথমে আমি যার কাছ থেকে বেশি সহযোগিতা পেতে পারি সে কিন্তু আমার প্রতিবেশী দেশগুলো। ফলে সেই বিবেচনাতে কিন্তু সেটি সম্পর্কের একটা নতুন মাত্রা পেতে পারে, সেই সম্ভাবনা আছে। এখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কোন বিষয়গুলো বিএনপি সরকারকে চাপে রাখতে পারে বা তাদের জন্য চ্যালেঞ্জের হতে পারে? বিএনপি সরকার এখন যে অবস্থা, তার প্রথম যে কাজটি তারা করার চেষ্টা করছে সেটা হচ্ছে সব ক্ষেত্রে একটা স্থিতিশীলতা তৈরি করা। স্থিতিশীলতা তৈরি করার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ 24-এর আন্দোলনের পরে এবং তার আগে থেকেই মানুষের মধ্যে যে ক্রমশ একটা নেতিবাচক জায়গা তৈরি হচ্ছিল ভারত সম্পর্কে, সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিটাকে বিএনপি সরকারের পক্ষে এখন উড়িয়ে দেওয়া সম্ভব না। কারণ সে নতুন করে কোনো পরিবর্তন করার চেষ্টা করার চেয়ে আগে হচ্ছে একটা স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে। ফলে ভারত বিরোধী যে শক্তি কিংবা যে ন্যারেটিভটা আছে, সেই ন্যারেটিভটাকে আপাতত এটা যেভাবে আছে সেভাবেই সে রাখতে চাইবে। ফলে এটার একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করা কিংবা খুব আগ্রহ নিয়ে ভারতের পক্ষ ভারত সম্পর্কে একটা ইতিবাচক প্রচারণার ক্ষেত্র তৈরি করা, সম্পর্কের ক্ষেত্র তৈরি করা, এই জায়গাগুলোতে যাওয়ার ঝুঁকি সরকার এই মুহূর্তে নেবে না। আচ্ছা, সেক্ষেত্রে অন্যান্য যেসব অস্বস্তি রয়েছে, যেমন সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত হত্যার ব্যাপারগুলো রয়েছে, অভিন্ন নদীর ইস্যু রয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলো আলোচনায় আসে, এই অস্বস্তিগুলো কিভাবে দূর হবে? প্রথম হলো যে ভারতের কাছে আসলে বাংলাদেশের দিক থেকে যে প্রধান উদ্বেগের জায়গা সেটা হচ্ছে নিরাপত্তা জায়গা। তো সেক্ষেত্রে আমার ধারণা বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতের সরকারের মধ্যে ইতিমধ্যে এক ধরনের বোঝাপড়া হয়েছে যে নিরাপত্তার বিষয়টি, ভারতের নিরাপত্তার বিষয়টি নিয়ে বাংলাদেশ এখানে কোনো ভূমিকা রাখবে না, অর্থাৎ এক্ষেত্রে সহযোগিতামূলক ভূমিকাই রাখবে। বাকি যে ইস্যুগুলো আছে, যেমন আমাদের তিস্তা, আমাদের পদ্মা চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাণিজ্যে ঘাটতি এবং সীমান্তে হত্যা, এই প্রসঙ্গগুলো কিন্তু চলমান, দীর্ঘমাত্রায় চলমান। ফলে এগুলো যদি খুব এসকেলেট না করে তাৎক্ষণিকভাবে, তাহলে এগুলো আলোচনার মধ্যে থাকা, এটা নিয়মিত বৈঠকের মধ্যে থাকা, যোগাযোগের মধ্যে থাকা, অর্থাৎ এগুলো দিয়ে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়া সম্ভব। ফলে আপাতত বিএনপি বা সরকার আসলে এরকম একটা মাঝামাঝি জায়গায় যাবে যে হ্যাঁ, তারা এই নেগোসিয়েশনগুলো শুরু করবে। সামাজিক মাধ্যমে তৈরি হয় বিতর্ক। তবে ওয়াজের মতো ধর্মীয় আয়োজনে নারীদের আক্রমণ করে বক্তৃতা দেওয়ার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু কেন এভাবে নারীদের আক্রমণ করা হয়? এতে কি সমাজে কোনো প্রভাব পড়ছে? যদি পড়ে থাকে সেক্ষেত্রে কি করার আছে? তানহা তাসনিমের প্রতিবেদনে বিস্তারিত। এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। সামাজিক মাধ্যমে ওয়াজের সময় ধারণ করা এই ধরনের ভিডিও ক্লিপ ভাইরাল হতে দেখা যায় প্রায়ই। সম্প্রতি ধর্মীয় বক্তা থেকে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া আমির হামজার এমন একটি ভিডিও ঘিরে সৃষ্টি হয় ব্যাপক বিতর্ক। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনি বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। সংসদে দাঁড়িয়ে এর প্রতিবাদও জানান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সদস্য রুমিন ফারহানা। এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। অনেকেই আমাকে ভিডিওটি পাঠিয়েছেন, খুবই দুঃখজনক। আসলে ওয়াজ হওয়ার কথা ছিল ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, সেটা না করে আমরা নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, এই সকল কিছু নিয়ে যখন শুনি আমরা অবাক হই। যদিও মিস্টার হামজার দাবি প্রতিপক্ষরা তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে ছড়িয়ে দিয়েছে। আমি তো আর মেয়েদেরকে খারাপ উদ্দেশ্য বা তাদের অসম্মান করার জন্য, তাদের পেট নিয়ে, তাদের ভড়ি নিয়ে কিছু বলিনি, বলেছি দুর্নীতিবাজ নেতাদেরকে নিয়ে।
যে সেই শব্দটা কাটি দিয়ে ওইটা মেয়েদের নামে চালিয়ে কত মহিলারা এখন এই যে খারাপ ধারণা করে। এই জন্য আমি আরো মিডিয়ার সামনে কথা পারতপক্ষে বলতে চাই না। কোরআন হাদিসে যা আছে এর বাইরে কোনো উদাহরণও আর যাব না, কারণ মানুষ এখন কিছু বললেই আমি ভালোভাবে উপস্থাপন করলেও উল্টা ভাবে করে। ওয়াজে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো। বর্তমানে সামাজিক মাধ্যমের প্রসারের সাথে পাল্লা দিয়ে বেড়েছে তা ছড়িয়ে পড়ার প্রবণতা। কিন্তু ওয়াজে এই ধরনের বক্তব্য দেয়া হয় কেন? তো বাংলাদেশে একটা জিনিস হয় কি, ওয়াজ মাহফিল একটা লম্বা প্রলম্বিত সময় বক্তব্য দেওয়া হয় আগের ঐতিহ্য অনুযায়ী, এর মধ্যে কিছু রম্য ভাব আনার জন্যে, এরপরে নানা ধরনের রসালো গল্পের রসদ যোগানোর জন্যে কিছু মানুষ অনেক জনপ্রিয় মজমা জমানোর জন্য উপমা উৎপ্রেক্ষাগুলো, গল্পগুলো এবং পারিপার্শ্বিক উদাহরণগুলো এমন বাজে পর্যায়ে নিয়ে যান যেটার কারণে একটা সামাজিক সংকট তৈরি করে, মানুষের ভেতরে ওয়াজ মাহফিল সম্পর্কে একটা নেতিবাচক অনুভূতি তৈরি করে। এটার দায় কিছুটা তাদেরও, এই জন্য এটা ঘটে। কিন্তু এটা থেকে আসলে বাঁচা দরকার আমি মনে করি। বক্তব্যগুলো তো আর এমনি এমনি তারা দিচ্ছে না, তারা দিচ্ছে কারণ বাঙালির যারা তাদের সামনে বসা থাকে অর্থাৎ দর্শক, কিংবা ইউটিউবে যখন তারা আপলোড করছে, সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা বিষয়গুলোকে একভাবে গ্রহণ করছে এবং আগ্রহী এগুলো শুনতে, সেজন্যই তারা আবার বক্তব্য দিচ্ছে। অর্থাৎ এটা পারস্পরিক একটা ব্যাপার আছে। সামাজিক প্ল্যাটফর্মগুলোর দিকে তাকালেই দেখা যায় নারীকে কেন্দ্র করে দেয়া ওয়াজের লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছেন, যেগুলো অনেক ক্ষেত্রেই নারী বিদ্বেষী হবার অভিযোগ রয়েছে। জনপরিসরে ধর্মকে পুঁজি করে এ ধরনের বক্তব্য দেওয়ার প্রভাব সুদূর প্রসারী বলেই মনে করছেন এই বিশ্লেষক। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে। আমরা দিন শেষে হচ্ছে ক্ষমতার ভাগিদার হয়েছে, আমরা সুবিধাভোগী হয়েছি। দিন শেষে সাধারণ মানুষ এখান থেকে আসলে কোনো উপকার পায়নি। এটা এই নির্বাচন, এই হচ্ছে আমরা ফ্যাসিলিটেড হয়েছে, কিন্তু যারা রিয়েল হিরো এই পুরা স্ট্রাগলের, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় নাই। তারা একটা রাষ্ট্র চাইছিল, যে রাষ্ট্রটা হচ্ছে কি আর কাউকে বাসা থেকে তুলে নিয়ে হচ্ছে নাই করে দেওয়া হবে না। চিন্তা করার একটা ফ্যামিলি, উনি জানে না ওনার হাজবেন্ডের জন্য উনি কি মৃত্যুবার্ষিকী পালন করবে নাকি উনি আবার ফেরার অপেক্ষা করবে। মানে এর থেকে বাজে ফিলিং আর কিছু হইতে পারে? মানে উনি কি কিসের জন্য দোয়া করবে? ওনার হাজবেন্ড, এটা গুম হওয়া একটা ফ্যামিলি, ওনার হাজবেন্ড নিয়ে গেছে, উনি কি মৃত্যুবার্ষিকীর জন্য উনি কি ওই যেদিন নিয়ে গেছে ওই দিন কি উনি মৃত্যুবার্ষিকী পালন করবে, না উনি ওনার হাজবেন্ডের ফেরার অপেক্ষা করবে? মানে উনি জানেন না, মানে এর থেকে মানে বাজে ফিলিংস আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। প্রত্যেকটা অপরিচিত মানুষকে যখনই বাসায় হচ্ছে একটা টোকা আসে, কলিং বেল বাজে, সে মনে করে যে তার স্বজন ফিরে আসছে। মানে এই স্মৃতি নিয়ে একটা মানুষ, যে এখানে সবচেয়ে মানে আমাদের মানে অবাক হই, যারা সাফারার ছিল তারাই এখন এক ধরনের এই সংস্কার কার্যক্রম, স্ট্রাকচারাল সংস্কার কার্যক্রমকে হচ্ছে এটা বার হিসাবে তারা আবার হচ্ছে এখন ভূমিকা রাখছে। সালাউদ্দিন সাহেব, এটার হচ্ছে উনি নিজে হচ্ছে সাফার করছেন, তারপর হচ্ছে হুম্মাম ভাই সাফার করছেন, আরমান ভাই সাফার করছেন, এখানে ইলিয়াস আলীর হচ্ছে ওয়াইফ বর্তমান হচ্ছে অনারেবল এমপি, উনি সাফার করছেন। উনারাই এখন আবার এটার এগেনস্টে যাচ্ছেন। মানে এটা খুবই ডিসগ্রেসফুল আমাদের জন্য, জাতি হিসাবে ডিসগ্রেসফুল, আমরা জেনারেশন হিসাবে এটা আমাদের জন্য ডিসগ্রেসফুল। আমি এমপি হয়েছে, কি লাভ হয়েছে বলুন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের তো এটা আমরা তো এটা পাইতাম, মানে আমরা যে এই সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো, কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কি দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই হচ্ছে এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসে ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে, তাদের হচ্ছে নিজেদের এখানে পার্সোনাল হচ্ছে বেনিফিটেড হয়েছে। তো সেজন্য ডিফেক্টিভ আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে, না এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি, তো
আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকম তো বলে মনে হয় না, আমি ওই আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এগুলো আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না এইসব জিনিস। না আসলে এগুলো তো বলা উচিত না। একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, উনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল, তো এটা আমাদের জন্য একই পার্লামেন্টে বসি, তো এটা আমাদের জন্য একটু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চাই রাষ্ট্র নেশন কিছু আমাদের থেকে পাক, আর প্রতারিত না হোক। আবার প্রতারিত হইলে আবার একটা আমরা মানে একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হবো, এটা আমরা চাই না। মানুষ আশাহত হবে। জাতীয় নির্বাচনের পরে আমরা ঘুণার পর ভাবতে পারি নাই। বিএনপির অতীত ইতিহাস যদিও আমরা জানি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে আরো একটু সময় নিয়ে সরকার এই যে রেকলেস এবং বেপরোয়া একটা মনোভঙ্গি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে, সেটা তারা এই মুডে যেতে আরো একটু সময় নেয়। কিন্তু আমাদের কাছে এটা বিস্ময়কর লাগছে যে সরকারের এখনো হানিমুন পিরিয়ড শেষ হয় নাই, 2 মাসও হয় নাই। সেই সরকার ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের, যেটা তাদেরই পয়েন্ট করা শব্দ, তারা কিন্তু এটা কৃতিত্ব নেয় বারবার, যে রাষ্ট্র মেরামতের কবর রচনা করেছে বাংলাদেশে। এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার আছে তার 40 ভাগ, অন্তত 40 ভাগ সংস্কার ইতিমধ্যেই তারা নাই করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এবং সেগুলো কি কি আমাদের আজম মাহবাব জনাব জাভেদ নাসিমের আলোচনা কিছুটা এসেছে। আমরা আরো যেগুলো আমাদের জন্য অ্যালার্মিং, এই হচ্ছে সেই দল যেটা, এবং এই দলের এখনো এই পার্লামেন্টে অন্তত 3-4 জন সংসদ সদস্য আছেন যারা গুমের শিকার হয়েছেন। এই দলের যিনি প্রধানমন্ত্রী, তিনি নিজেও নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফলে মানবাধিকার লঙ্ঘন কি জিনিস, কাকে বলে এবং এটার ক্ষতি কি, এটা তো আমাদের তাদেরকে বোঝানোর দরকার নেই। কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘন যেন না হয় এই জন্য অন্তর্বর্তী সরকার যে সকল অধ্যাদেশ করেছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এই অধ্যাদেশটা তারা বাতিল করে দিচ্ছে এবং বলছে যে মানবাধিকার কমিশন কেন বাতিল করে দিচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে। মানবাধিকার কমিশন বাতিল করে দিচ্ছে কারণ ওই কমিশনকে কিছু ক্ষমতা দেওয়া ছিল যেন তারা মানবাধিকার লঙ্ঘন হলে সরকারের হস্তক্ষেপ মুক্ত ভাবে ব্যবস্থা নিতে পারে। যেমন এর মধ্যে একটা কি, যে যদি কোনো ব্যক্তি গুম হয়, গুমের শিকার হয়, তাহলে গুমের যারা অভিযুক্ত, সাধারণত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী গুমের অভিযুক্ত থাকে, ফলে তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে এই কমিশন তদন্ত এবং প্রয়োজনে আদালতের অনুমতি সাপেক্ষে অ্যারেস্ট করতে পারে। তো এটা বিএনপি সরকারের জন্য একটা বিরাট মাথা ব্যথা হয়ে যাচ্ছে। ফলে তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, এর পাশাপাশি গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার পেছনে তারা আজকে দেখেন সংসদে যে বিগত সরকারের অ্যাটর্নি জেনারেল এবং এই সরকারের আইনমন্ত্রী একজন আপাদমস্তক মিথ্যুক ব্যক্তি, তিনি আবারও আজকে মিথ্যা কথা বলেছেন, অসংসদীয় ভাষায় মিথ্যা কথা বলেছেন। তিনি কি বলেছেন, যে বিরোধী দল নাকি অতিরিক্ত হইচই করছে, কেন করছে তিনি বোধগম্য হচ্ছেন না। কিন্তু তারা কি অবজারভেশন দিয়েছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, তারা নাকি গুম অধ্যাদেশ বাতিল করবে না, তারা নাকি আরো পরিশীলিত ভাবে এই অধ্যাদেশটা সামনে নিয়ে আসবে। এটা হলো তাদের সংসদে মিথ্যা বক্তব্য, অসত্য, সংসদীয় ভাষায় অসত্য বক্তব্য। কিন্তু আসলে তারা তাদের যে কমিটির যে প্রতিবেদন সেখানে কি বলেছে গুমের ব্যাপারে, গুম প্রতিরোধের ব্যাপারে তারা বলেছে যে এটা করা যাবে না, তার কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করা হলে এটাকে গুম বলা যাবে না। তাহলে ভেবে দেখেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়, তখন জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়া হয়েছে। কিন্তু জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া হলে এটাকে বিএনপি সরকার আটক বলতে চায়, কোট আনকোট আটক, এবং সেই আটকের তথ্য তারা স্বীকার করতে চায় না। আদারওয়াইজ এটার সাথে গুমের সম্পর্ক কি? আপনি যদি জাতীয় নিরাপত্তার জন্য কাউকে থ্রেট মনে করেন, তাহলে আপনি অন্যান্য আরো নিবর্তনমূলক, বাংলাদেশের মাশাআল্লাহ বাংলাদেশ সংবিধানে এবং অন্যান্য পেনাল কোড সহ অন্যান্য জায়গায় নিবর্তনমূলক আইনের কোনো শেষ নাই, প্রচুর নিবর্তনমূলক আইন আছে। আপনি সেই সমস্ত নিবর্তনমূলক আইনে যে কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার কারণে যদি তিনি কোনো থ্রেট মনে হয় তাকে আপনি ধরতে পারবেন। ব্যাপারটা হচ্ছে তাকে আপনার আদালতে প্রডিউস করতে হবে। এখন বিএনপি সরকার শুধু জাতীয় নিরাপত্তার কারণে যাদেরকে তারা আটক করবে, সকল আটক যাদেরকে তুলে নিয়ে যাবে, এই তথ্য তারা স্বীকার করবে না। এই জন্য তারা বলছে জাতীয় নিরাপত্তার দোহাই যদি কাউকে আটক করা হয় সেটাকে গুম বলা যাবে। এক, দ্বিতীয় তারা অবজারভেশন দিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যদি কোনো তদন্ত করে মানবাধিকার কমিশন,
এটা সরকারের অনুমতি ছাড়া করা যাবে না। এই হলো তাদের মেজর দুটো আপত্তি। এই কারণে তারা এই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশগুলো এবং গুমের যে অধ্যাদেশগুলো সেগুলোকে বাতিল করে দিচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে কত ডেঞ্জারাস। বিচার বিভাগ নিয়ে দেখেন, তারা তাদের 31 দফায় বলেছে তারা জুলাই সনদকে নাকি অক্ষরে বাস্তবায়ন করবে, এটা তারা বলে যাচ্ছে। আপাতমস্তক মিথ্যা কথা বলে যাচ্ছে, মানে প্রতি মুহূর্তে যে তারা জুলাই সনদ অক্ষরে বাস্তবায়ন করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা আপনাদেরকে দেখাতে পারি ইতিমধ্যেই তারা তাদের 31 দফার অন্তত 5-6টা দফা করে ফেলেছে, মানে 31 দফা করে ফেলেছে। তো যে দল 31 দফা করে ফেলে নিজেদের দফা, সে দল কিভাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে? এটা কি আমরা কি পাগল যে আমরা এটা বিশ্বাস করবো? আমরা কি পাগল নাকি আহম্মক? কোনটা মনে করেন আমাদেরকে? ফলে তারা আপনারা এটা বাস্তবায়ন করবেন না। তারা কি তাদের নিজেদের 31 দফার কি দফা তারা দফা করেছে আপনাদেরকে আমরা একটু সংক্ষেপে বলতে চাই। 1 নম্বর দফা, সংবিধান সংস্কার কমিশন করবে তারা, সংবিধান সংস্কার কমিশন করবে, এটা তাদের 31 দফার 1 নম্বর দফা। এখন তারা দেখতে পাচ্ছেন সংবিধান সংশোধনী কমিটি করছে। তো আপনারা সংবিধান সংস্কার কমিশন করার কথা, সেই সংস্কার কমিশন কোথায়? আপনাদের সংস্কার কমিশন করার কথা। এবং বাংলাদেশকে এটাও বোঝাতে হবে আইনি যুক্তি সহকারে যে সংবিধানের ভেতরে থেকে কিভাবে আপনারা সংবিধান সংস্কার কমিশন করবেন। সংবিধানে তো সংস্কার বলতে কোনো শব্দ নাই, তবু আপনারা আমাদেরকে যদি বলছেন আপনারা 1 নম্বর দফার মধ্যে বলেছেন সংবিধান সংস্কার কমিশন করবেন, আমরা দেখতে চাই সেই সংস্কার কমিশনটা আপনারা কিভাবে করবেন। আপনারা আমরা অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি আপনাদের দফা বাস্তবায়ন করেন, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। এটা হচ্ছে তারা অলরেডি এটা থেকে সরে এসেছে। তারা দ্বিতীয় তারা যেখান থেকে সরে এসেছে, তারা বলেছে স্থানীয় সরকারে সবসময় জনপ্রতিনিধি থাকবে। স্থানীয় সরকারে তারা কখনো মৃত্যু কিংবা আদালতের রায় ছাড়া কখনো তারা প্রশাসক বসাবে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 59 জন প্রশাসক বসানো হয়েছে। তারা কারা? যারা হয় মনোনয়ন পায়নি দলের, অথবা যারা নির্বাচন হেরেছে। এই প্রাইস পোস্টিং করা হচ্ছে এবং দলীয় নেতা কর্মীদের পুনর্বাসন করা হচ্ছে স্থানীয় সরকারে। তারা কিন্তু তাদের 31 দফার মধ্যে বলেছে তারা কখনো প্রশাসক বসাবে না। এখন স্থানীয় সরকারের যে অধ্যাদেশটা জনাব আসিফ মাহমুদ যখন সরকারে ছিলেন, স্থানীয় সরকারে তাদেরকে তখন করতে হয়েছিল একটা বিশেষ পরিস্থিতিতে। আপনারা জানেন যে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদেরকে সরানোর জন্য। এখন তো সেই বিশেষ পরিস্থিতি নাই, সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিয়ে তারা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করছে। এবং এই করার মধ্যে দিয়ে স্থানীয় সরকার অধ্যাদেশে যে 4-5টা অধ্যাদেশ আছে এগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তারা ভবিষ্যতের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় নির্বাহী আদেশে বাতিল করার ক্ষমতা নিজেদের কাছে সংরক্ষণ করছে। অর্থাৎ তারা আপনাকে আমাকে পাকিস্তান আমলের আইয়ুবের আমলের বেসিক ডেমোক্রেসি জমানায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি না, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি না, প্রশাসন দিয়ে তারা স্থানীয় প্রশাসন চালাবে। এবং এটা তাদের 31 দফার সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসন বসানো এবং জনপ্রতিনিধিদেরকে নির্বাহী আদেশ বলে অপসারণ করার যে ক্ষমতা তারা নিজেদের কাছে রাখছে, এটা তাদের 21 নম্বর বা 20 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বিচার বিভাগের স্বাধীনতা, তারা বলেছে মাজদার হোসেন মামলার রায় আলোকে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। অথচ আমরা দেখতে পাচ্ছি বিচারক নিয়োগের আইন যে অধ্যাদেশ সেটা তারা বাতিল করেছে। তারপরে সুপ্রিম কোর্ট সচিবালয় তাদের ঘোষণা আছে। এবং জুলাই সনদ, এই যে দেখেন জুলাই সনদ তারা একটা অক্ষরে বাস্তবায়ন করবে। জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদের 52 নম্বর দফায় বলা আছে সুপ্রিম কোর্টের সচিবালয় হবে।